হ্যালো বন্ধুরা, বেঙ্গলি মিস্ট্রিয়াস শোতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জাপানের দুটি শয়তানের গল্প। প্রথম শয়তানটির নাম হচ্ছে হাচি সাকো সামা, আর দ্বিতীয় শয়তানটির নাম হচ্ছে জিকিনিঙ্কি। প্রথমে আমি তোমাদেরকে হাচি সাকো সামা সম্বন্ধে বলি। হাচি সাকো সামা মানে হচ্ছে 8 ফুট লম্বা একটি মহিলার আত্মা। এই আত্মা দেখতে খুবই ভয়ঙ্কর হয়। জাপানের ছোট শিশুদেরকে প্রধানত এরা নিজের শিকার বানিয়ে থাকে। এরা নিজের মুখ দিয়ে পো 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 আওয়াজ করতে থাকে। এই আওয়াজ শুনে সবাই বুঝে যায় হাচিসাকো সামা তার আশেপাশেই রয়েছে। 26শে আগস্ট 2008 সালে একজন তার নিজের সাথে ঘটা একটি ঘটনা পোস্ট করে, যেটি ছিল হাচিসাকো সামাকে নিয়ে। তো পুরো ঘটনাটি আমি তোমাদেরকে সেই ব্যক্তির বক্তব্য অনুসারে বলবো। আজকে আমি তোমাদেরকে একটি ঘটনা বলতে চলেছি। ঘটনাটি 1998 সালের। আমার বাবা ও মা জাপানের নিবাসী, কিন্তু কাজের জন্য তাদেরকে আমেরিকাতে থাকতে হতো। আমার পুরো ছোটোবেলা আমেরিকাতেই কেটেছে। তো 1998 সালে যখন আমার স্কুলে ছুটি চলছিল, সেই সময় আমার বাবা ও মা আমাকে নিয়ে জাপানে আমার দাদু ও ঠাকুমার কাছে নিয়ে গিয়েছিল। সেই সময় আমার বয়স ছিল 8 বছর। আমার দাদু ও ঠাকমার বাড়ি ছিল জাপানের পাহাড়ে ঘেরা ছোট একটি গ্রামে। আমি প্রথমবার জাপানের নিজের দাদু ঠাকমার কাছে এসেছিলাম। সেই জন্য আমার দাদু ঠাকমা খুব খুশি ছিল। আমার বাবা মা আমাকে দাদু ঠাকমার কাছে রেখে জাপানের অন্যান্য জায়গায় ঘুরতে গিয়েছিল, কিন্তু তাতে আমার কোনো অসুবিধা হচ্ছিল না। দাদু ঠাকুমার কাছে থাকতে আমার ভালোই লাগছিল। আমার দাদু ঠাকুমার বাড়ি খুব বড় ছিল ও বাড়ির সামনে ছিল একটি বাগান। তো একদিন দুপুরে আমার দাদু ও ঠাকুমা ঘরে বসে টিভি দেখছিল, আর আমি বাগানে ঘুরে বেড়াচ্ছিলাম। ঠিক সেই সময় আমি একটি শব্দ শুনতে পেলাম। সেই শব্দটি খুবই অদ্ভুত ও ভয়ঙ্কর ছিল। সেই শব্দটি শোনার পর আমি চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম। তারপর আমার মনে হতে লাগলো শব্দটি আস্তে আস্তে আমার কাছে এগিয়ে আসছে। তারপর আমি দেখতে পেলাম কিছুটা দূরে একটি অদ্ভুত মহিলা দাঁড়িয়ে, যার উচ্চতা ছিল প্রায় 8 ফুট। সে আমার দিকে তাকিয়ে হাসছিল ও অদ্ভুত সেই আওয়াজটি বের করছিল। তারপর সেই মহিলাটি সেখান থেকে চলে গেল। তারপর আমি তাড়াতাড়ি দাদু ঠাকুমার কাছে চলে গেলাম ও সেই মহিলাটির ব্যাপারে বললাম। আমার সেই কথা শুনে কেন জানি না আমার দাদু ঠাকুমা দুজনেই খুব ভয় পেয়ে গেল। আমার দাদু আমাকে বলল, মহিলাটি কি খুব লম্বা ছিল আর সে কি তোমাকে দেখেছে? তখন আমি দাদুকে বললাম, হ্যাঁ, মহিলাটি খুব লম্বা ছিল আর সে আমাকে দেখেছে। তখন আমার দাদু ঘাবড়ে গিয়ে ঠাকুমাকে বলল, তুমি এর উপর নজর রেখো আর একে একা বেরোতে দিও না। এই বলে দাদু কোথায় চলে গেল। এই সব দেখে আমি খুবই ঘাবড়ে গিয়েছিলাম। আমি আমার ঠাকমাকে জিজ্ঞাসা করলাম, তোমরা এত ভয় পাচ্ছ কেন? তখন আমার ঠাকমা আমাকে বলল, হাচিসাকো সামা তোমাকে বেছে নিয়েছে। ও তোমাকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য আবার ফিরে আসবে। তখন আমি ঠাকমাকে বললাম, কে এই হাচিসাকো সামা, যাকে তোমরা এত ভয় পাচ্ছ? তখন আমার ঠাকমা আমাকে বলল, হাচিসাকো সামা একটি খারাপ ও শক্তিশালী আত্মা, যে বাচ্চাদের নিজের শিকার বানিয়ে থাকে। কিছু বছর আগে আমাদের গ্রামের অনেক বাচ্চাকে এই আত্মা মেরে ফেলেছিল। তখন 4জন বৌদ্ধ ভিক্ষুক এই আত্মাকে ধরে একটি ঘরে আটকে রেখেছিল, কিন্তু যেভাবেই হোক সে মনে হচ্ছে সেই ঘর থেকে ছাড়া পেয়ে গেছে। কিন্তু তুমি ভয় পেও না, তোমার দাদু তোমাকে কিছু হতে দেবে না। কিছুক্ষণ পর আমার দাদু বাড়ি ফিরে এলো। দাদুর সাথে একজন বুড়ি মহিলাও এসেছিল, যার নাম ছিল কেসান। সেই মহিলাটি আমাকে ঘরের ভেতরে নিয়ে গেল। তারপর কাগজে জাপানি ভাষায় কিছু লিখে সারা ঘরের দেয়ালে টাঙিয়ে দিল। সেই মহিলাটি আমাকে বলল, এগুলি হচ্ছে পবিত্র মন্ত্র। তারপর মহিলাটি ঘরের ভেতরে থাকা একটি কালো বাস্কের উপর বুদ্ধের একটি মূর্তি রেখে দিল।
ও তার সামনে মোমবাতি ধরিয়ে দিল। মহিলাটি আমার ঠাকমাকে বলল 4টি বাটিতে লবণ ভরে নিয়ে আসতে। তারপর সেই 4 বাটি লবণ আমার ঘরের 4 কোণাতে রেখে দিল। তারপর আমার দাদু 2টি বালতি ঘরে নিয়ে এসে রেখে দিল। দাদু বলল, এই 2টি বালতি তোমার টয়লেট ও পটি করবার জন্য। তারপর সেই ভদ্র মহিলা আমাকে বলল, দেখো, আমি জানি এই সব কিছু তোমার অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু এই সব কিছুই তোমার ভালোর জন্য করা হচ্ছে। হাচিসাকো সামা তোমাকে বেছে নিয়েছে, তাই আজকে রাতটা তোমাকে যেভাবে হোক এই ঘরের ভেতরেই কাটাতে হবে। তুমি শুধু একটা কথা মনে রাখো, যাই হয়ে যাক না কেন, আজকে রাতে তুমি এই ঘরের ভেতর থেকে বের হবে না। তোমার দাদু বা ঠাকমা কেউই তোমাকে সকাল হওয়ার আগে ডাকতে আসবে না, তাই তুমি রাতের বেলায় তোমার দাদু ঠাকমার আওয়াজে দরজা খুলবে না। তারপর মহিলাটি কাগজে কিছু একটা লিখে আমার হাতে দিল ও বলল, কাগজটি আজ পুরো রাত নিজের কাছেই রাখতে। তারপর বলল, আমরা তাহলে যাচ্ছি, তুমি দরজার ছিটকিনি বন্ধ করে দাও। আমরা তোমাকে কালকে সকাল 7টার সময় ডাক দেব। তারপর সবাই বেরিয়ে গেল। আমি দরজার ছিটকিনি বন্ধ করে দিয়ে খাটে এসে বসলাম। কিছুক্ষণ পর রাত 11টা বেজে গেল, কিন্তু ততক্ষণ পর্যন্ত তেমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। তখন আমি ভাবতে লাগলাম, আমার দাদু ঠাকমা একটু বেশিই ভয় পাচ্ছে। এই সব ভাবতে ভাবতেই আমার ঘুম চলে এলো, কিন্তু হঠাৎই রাত 1টার সময় ঠক ঠক আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই আমি ঠিক পেলাম কে যেন আমার ঘরের জানলার বাইরের দিক থেকে ঠক ঠক শব্দ করছে। আমার ভয়ে পুরো শরীর কাঁপতে লাগলো। আমি চুপ করে খাটের উপর বসে থাকলাম। কিছুক্ষণ পর আওয়াজ বন্ধ হয়ে গেল। এবার দরজার ওপার থেকে আমার দাদুর আওয়াজ ভেসে আসলো। সে বলছিল, তুমি ঠিক আছো তো? তোমার একা থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? তোমার যদি ভয় লাগে তো দরজা খোলো, আমি তোমার কাছে থাকছি। আমার দাদুর এই কথা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম আর তাড়াতাড়ি দরজা খোলবার জন্য এগিয়ে যেতে লাগলাম। দরজা খোলার আগের মুহূর্তে আমার চোখ লবণের পাত্রে গিয়ে পড়ল। তখন আমি দেখতে পেলাম পাত্রে রাখা লবণ কালো হয়ে যাচ্ছে। এটা দেখা মাত্রই আমি দরজা না খুলে খাটে গিয়ে বসলাম। তারপরেই আবার আমার দাদুর আওয়াজ এলো, কি হলো, দরজা খুলছো না কেন? দরজা খোলো, আমাকে ভেতরে আসতে দাও। তখন আমি বুঝতে পারলাম এটা আমার দাদু না, কেউ দাদুর আওয়াজ নকল করছে। তারপর কিছুক্ষণের জন্য সব শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর আবার বাইরে থেকে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে লাগলো, আর মনে হতে লাগলো কেউ দরজা ও জানলায় জোরে জোরে বাড়ি মারছে। তখন আমি আমার দুহাত দিয়ে আমার কান চেপে ধরলাম। তারপর কখন আমার ঘুম চলে এলো আমি ঠিক পেলাম না। তারপর যখন আমার ঘুম ভাঙলো তখন ঘড়িতে দেখি সকাল 7:30 বাজে। তখন আমি উঠে ভয়তে ভয়তে দরজা খুললাম। দরজা খুলতেই দেখলাম আমার দাদু ঠাকমা, বাবা মা ও সেই ভদ্র মহিলাটি দাঁড়িয়ে আছে। তারপর আমার দাদু আমার মাকে ও বাবাকে বলল, বিপদ এখনও কাটেনি, তোমাদেরকে এখনই আমেরিকা ফিরে যেতে হবে। তারপর আমার দাদু আমাকে ও আমার মা বাবাকে গাড়িতে বসতে বলল। তারপর আমার দাদু গাড়ি চালাতে শুরু করলো। আমরা এয়ারপোর্টের দিকে যেতে লাগলাম। সেই ভদ্র মহিলাটিও পেছনের সিটে আমাদের সাথে ছিল ও সে আমাকে বলছিল চোখ বন্ধ করে রাখতে, আর যদি কোনো আওয়াজ আসে তার কোনো উত্তর না দিতে। আমার দাদু খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর আবার সেই ভয়ঙ্কর শব্দ আমার কানে ভেসে আসছিল। তখন আমি চোখ খুলে বাইরে দেখলাম। বাইরে তাকাতেই দেখতে পেলাম 8 ফুট লম্বা সেই মহিলাটি আমাদের গাড়ির সাথে সাথে সমান স্পিডে দৌড়াচ্ছে। এটা দেখে আমি চিৎকার করে উঠলাম। তখন কেসান নামের ভদ্র মহিলাটি আমাকে বলল, তোমাকে বলছি না চোখ বন্ধ রাখতে, তুমি কেন আমাদের কথা শুনছো না? তারপর কেসান নামের মহিলাটি জোরে জোরে মন্ত্র বলতে শুরু করলো। তার কিছুক্ষণ পরই সব শান্ত হয়ে গেল। আমরাও এয়ারপোর্টে গিয়ে পৌঁছলাম। এয়ারপোর্টে পৌঁছে আমার দাদু আমাকে বলল, তুমি আর কখনো আমাদের কাছে আসতে পারবে না, কারণ হাচিসাকো সামা একবার যাকে বেছে নেয়
তার কথা সে কখনো ভোলে না। তারপর আমি ও বাবা মা আমেরিকা চলে এলাম। এরপর আমি আর কখনো দাদু ঠাকুমার ওইখানে যাইনি। তো বন্ধুরা, প্রথম ঘটনাটি এই পর্যন্ত। চলো দ্বিতীয়টি শুরু করা যাক। দ্বিতীয় ঘটনাটি জিকি নিঙ্কিকে নিয়ে। জিকি নিঙ্কি হচ্ছে একটি শয়তানি জীব। এদের কাছে জাদুর শক্তি থাকে। জিকি নিঙ্কি মরে যাওয়া মানুষদেরকে খায়। জাপানি কালচারে বলা হয়ে থাকে, কোনো মানুষ যদি অতিরিক্ত লোভী হয়ে যায় তো সে মারা যাবার পর জিকি নিঙ্কিতে পরিণত হয়। এটা হলো জিকি নিঙ্কি সম্বন্ধে ছোট একটি বিবরণ। এইবার তোমাদেরকে জিকি নিঙ্কির একটি ভয়ঙ্কর ঘটনা বলতে চলেছি। অনেক বছর আগে জাপানে মুশোকুকোশি নামে একজন বৌদ্ধ ভিক্ষুক থাকতো। তো একদিন সে জাপানের মাইনো কাকাবা নামের একটি স্থান দিয়ে যাচ্ছিল। জায়গাটি ছিল জঙ্গলে ঘেরা। তো সেই স্থান দিয়ে যাবার সময় সে রাস্তা হারিয়ে ফেলে। সেই সময় রাত হয়ে আসছিল, তাই সে থাকবার স্থান খুঁজছিল। অনেক খোঁজবার পর একটি কুঁড়েঘর খুঁজে পেল। সেই কুঁড়েঘরটিও একটি বৌদ্ধ ভিক্ষুকেরই ছিল। তখন মুশো তার কাছে গিয়ে বলল, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আজকের রাতটা আপনার বাড়িতে থাকতে দেন। তখন সেই বৌদ্ধ ভিক্ষুক মুশোকে বলল, আমি রাতে কাউকে থাকতে দিই না, তবে আমি একটি গ্রামের দিক বলে দিচ্ছি। তারপর মুশো সেই গ্রামে চলে গেল। গ্রামে গিয়ে মুশো দেখতে পেল গ্রামের একজন মারা গেছে। আর সেই মারা যাওয়া ব্যক্তিকে একটি ঘরে রেখে গ্রামের লোকরা সব অন্য গ্রামে চলে যাচ্ছে। তখন মুশো গ্রামের লোককে বলল, মরে যাওয়া ব্যক্তিকে ঘরে রেখে তারা কেন অন্য গ্রামে চলে যাচ্ছে? তখন গ্রামের লোকেরা বলল, আমরা যদি এমন না করি তো আমাদের গ্রামের উপর অভিশাপ লাগবে ও আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। তখন মুশো বলল, তাহলে আপনারা চলে যান, আজকে পুরো রাত আমি এখানে একাই থাকব। এরপর সবাই চলে গেল। আর মুশো মৃত ব্যক্তিটির দেহের পাশে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু হঠাৎই মাঝরাতে আওয়াজে মুশোর ঘুম ভেঙে গেল। তখন সে দেখতে পেল একটি ভয়ঙ্কর রাক্ষস রয়েছে তার পাশে। এটি দেখে মুশো ভয় পেয়ে গেল। তারপর সেই রাক্ষসটি মৃত ব্যক্তিটির দেহ খেতে শুরু করলো। মুশো এইসব নিজের চোখে দেখতে লাগলো। পুরো দেহটি খাবার পর রাক্ষসটি সেখান থেকে চলে গেল। সকাল হওয়ার পর মুশো নিজের রাস্তায় চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর মুশো সেই বৌদ্ধ ভিক্ষুকটিকে দেখতে পেল, যে তাকে নিজের বাড়িতে থাকতে দেয়নি। সেই ভিক্ষুকটি মুশোর কাছে এসে মুশোকে বলল, কালকে রাতের ঘটনাটির জন্য আমাকে ক্ষমা করে দেবেন। তখন মুশো তাকে বলল, সে কোনো ব্যাপার না, আপনি তো গ্রামের রাস্তার কথা বলে দিয়েছিলেন। তখন ভিক্ষুক মুশোকে বলল, আমাকে ক্ষমা করে দেবেন কালকে আপনাকে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাওয়ার জন্য। তখন মুশো সেই ভিক্ষুককে বলল, ভয়ঙ্কর দৃশ্যের কথা আপনি কি করে জানলেন? তখন ভিক্ষুক বলল, আমি সেই শয়তান যে ওই মৃত ব্যক্তিটির দেহ খেয়েছিল। তারপর সে বলল, আমি বৌদ্ধ ভিক্ষুক ছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে আমার মধ্যে লোভ চলে এসেছিল, যার জন্য মৃত্যুর পর আমি জিকি নিঙ্কিতে পরিণত হয়ে গেছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। উপস্থিত হব পরবর্তী ভিডিও নিয়ে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন পেতে।